আসসালামু আলাইকুম। আমি হোম টিউটর পরিবারের পক্ষ থেকে শিলা বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়ব অর্গানিক কেমিস্ট্রি মেজর সাবজেক্ট। এর থার্ড চ্যাপ্টারের নাম হলো অ্যালকিন। আমরা জানি অ্যালকিনের সংজ্ঞা হচ্ছে CnH2n, অর্থাৎ অ্যালকিন যেমন অ্যালকেনের ক্ষেত্রে মিথেন ইথেন, তো অ্যালকিনের ক্ষেত্রে হবে মিথিন ইথিন, অর্থাৎ মিথিনের জন্য n এর মান হচ্ছে 1 মান বসে আমরা যে মানটা পাবো এভাবে করে, অর্থাৎ অ্যালকিনের রাসায়নিক সংকেত হচ্ছে CnH2n। যে সকল, এখন আসি আমরা অ্যালকিন কাকে বলে। যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনে, অসম্পৃক্ত মানে হচ্ছে যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, আর সম্পৃক্ত মানে হচ্ছে যাদের মধ্যে একক বন্ধন। তাহলে হচ্ছে যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনে পাশাপাশি দুইটি কার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকবে তাদেরকে বলা হবে অ্যালকিন। যেমন ইথিন মিথিন, ঠিক আছে, ইথিন প্রপিন। তারপর আসি অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিন কীভাবে প্রস্তুত করা হয়, যেমন অ্যালকিন প্রস্তুত করা তার একটি প্রণালী হলো অ্যালকোহল থেকে, যেমন অ্যালকোহল, ইথানল, ঠিক আছে। ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায় এবং পানি পাওয়া যায়। তাহলে হচ্ছে ইথানলকে অ্যালকোহল থেকে আমরা কীভাবে প্রস্তুত করবো, অ্যালকোহল থেকে প্রস্তুত প্রণালী হচ্ছে, যেমন ধরো ইথানল বা যে অন্য যে কোনো একটা অ্যালকোহল নিলাম, ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে আমরা এখান থেকে কী পাবো, ইথিন পাবো। তারপর বিক্রিয়াটা লেখার পর আমরা পরীক্ষার সময় একটু ডিটেলসভাবে লিখে দিব যে এখানে কী কী হয়েছে। যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকোহলকে উত্তপ্ত করলে এক ঘন পানি অপসারিত হয়ে অ্যালকিন তৈরি, অর্থাৎ বিক্রিয়া জানলে আমরা নিচে লেখাটুকু লিখতে পারবো। তারপর আসি, যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি ছাড়াও অ্যালকোহল থেকে আরেকভাবে প্রস্তুত প্রণালী হলো, যেমন অ্যালকোহলকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনা, একে বলা হয় Al2O3, একে বলা হয় অ্যালুমিনার উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয় বা বিক্রিয়া করানো হয় তখন অ্যালকিন উৎপন্ন হয়, পানি অপসারিত হবে। তারপর আসে অ্যালকাইল হ্যালাইড কি। অ্যালকাইল হ্যালাইড হলো এই যে আমরা দেখতেছি এখানে আর, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, এটাকে কি বলা হয়, এই আরটাকে বলা হবে অ্যালকাইল মূলক। আর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে যেমন হেলোজেন গ্রুপের মৌলসমূহের হ্যালাইড, যেমন ফ্লোরাইড হতে পারে, ক্লোরাইড হতে পারে, ব্রোমাইড হতে পারে, ঠিক আছে। এই এক্স দ্বারা বইয়ের অনেক জায়গায় জাস্ট হ্যালাইড বলবে, তখন এক্স থাকবে, এক্স দেখে আমরা বুঝে নিব যে ওইটা হচ্ছে হ্যালাইড, অর্থাৎ গ্রুপ 17 এর মৌলসমূহ। আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডকে মানে হচ্ছে প্রথমে অ্যালকাইল তারপরে শেষে হ্যালাইড, মাঝে একটা যৌগ, ওই অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যখন উত্তপ্ত করা হয় তখন অ্যালকিন পাওয়া যায়। তখন কি পাওয়া যায়, অ্যালকিন পাওয়া যায়। যেমন অ্যালকাইল হ্যালাইড হিসেবে যদি আমরা এটা নিই, এটা হচ্ছে কি CH3CH2 বন্ড CH2, এই যে আর মানে হচ্ছে CH3, আর মানে কি, আর মানে হচ্ছে অ্যালকাইল, অর্থাৎ CH3। এখানে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে Cl মানে হচ্ছে কি হ্যালাইড, মাঝেরটা কিন্তু সেম CH2 জাস্ট সামনে দিয়ে CH3, আর হ্যালাইডটা শুধু চেঞ্জ হবে। যেমন ধরো এখানে তো ক্লোরাইড, হ্যালাইড হিসেবে ক্লোরাইড ব্যবহৃত, আমি ব্রোমাইডও ব্যবহার করতে পারতাম, ঠিক আছে। শুধুমাত্র হ্যালাইডটা চেঞ্জ হবে, অ্যালকাইল মূলকও সেম থাকবে, CH3 থাকবে, মাঝেরগুলো CH2 বা যদি আমরা কার্বন বাড়াই আরেকটু যদি বাড়াই তাহলে আরেকটা CH2 নিতে পারবো, অর্থাৎ হ্যালাইডটা আমরা চেঞ্জ করতে পারবো, মাঝের কার্বনগুলোও চেঞ্জ করতে পারবো। একে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যখন বিক্রিয়া করানো হবে তখনও কি পাবো, আমরা অ্যালকিন পাবো। তারপর আসি অর্থাৎ এটাকে যদি আমরা লিখি, অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। এখন আসে, এটা শুধু ডাই হ্যালাইড মানে হচ্ছে এখানে দুইটা হ্যালাইড থাকবে, অর্থাৎ দুইটা কি এক্স। তাহলে হচ্ছে এটা থেকে কিভাবে আমরা করব, যেমন ডাই হ্যালাইড থেকে এই একটা যৌগ ডাই হ্যালাইড, অর্থাৎ তার কার্বনের দুইটা কার্বনের মধ্যে দুইটি হাতে সে দখল করে আছে, ডাই হ্যালাইড দুইটা এক্স, ঠিক আছে। আমরা জানি একটি হলে মনো, দুইটি হলে ডাই, তিনটি হলে ট্রাই হ্যালাইডও হইতে পারতো। তারপর হচ্ছে ট্রেটটা মানে কত 4, তারা হচ্ছে দুইটি মানে কি ডাই। তো ডাই হ্যালাইডকে যখন ডাই হ্যালাইড আসবে, অ্যালকাইল মূলকও কয়টা আসবে, দুইটা, যেমন এই প্রান্তে একটা উপরে দুইটা। তো ওকে জিঙ্কের উপস্থিতিতে মিথানল, এটা কি CH3OH, মিথানলের সাহায্যে যদি উত্তপ্ত করা হয় তখন আমরা কি পাবো, অ্যালকিন
পাবো, তখন আমরা কি পাবো? অ্যালকিন পাবো। অর্থাৎ ডাইহ্যালাইডকে মিথানলের উপস্থিতিতে যদি উত্তপ্ত করি তাহলে আমরা অ্যালকিন পাবো। আরেকটা পদ্ধতি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট পদ্ধতি, ওইটা হচ্ছে পাইরোলাইসিস। পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে আসে যে হচ্ছে অ্যালকিনের দুইটা প্রস্তুত প্রণালী লিখো, তুমি লিখলা, তুমি ডাইহ্যালাইড থেকে লিখলা, আবার হচ্ছে এমনিতে অ্যালকাইল হ্যালাইড থেকেও লিখলা, কিন্তু পাইরোলাইসিস বিক্রিয়াটা কিন্তু আলাদাভাবে আসে। যে পাইরোলাইসিস বিক্রিয়া বলতে কি বুঝো এবং ওইটা দেখাও, বিক্রিয়াটি দেখাও। তো আমরা একটু মনোযোগ সহকারে দেখি যে পাইরোলাইসিসটা কি। অক্সিজেনের অনুপস্থিতিতে 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কি বলছি? অক্সিজেনের অনুপস্থিতিতে, অর্থাৎ অক্সিজেন থাকবে না, অক্সিজেনের অনুপস্থিতিতে 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নলের মধ্যে দিয়ে, যেহেতু অক্সিজেনের অনুপস্থিতি, তাহলে হচ্ছে মানে হচ্ছে এটা বদ্ধ পাত্রের মধ্যে করতে হবে। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নলের মধ্যে দিয়ে যখন আমরা অ্যালকেন অর্থাৎ একক বন্ধন, মিথেন, ইথেন, প্রোপেন, এসব অ্যালকেন যখন চালনা করব তখন আমরা অ্যালকিন পাবো। এটাই হচ্ছে মূলত পাইরোলাইসিস। তাহলে কি, অক্সিজেনের অনুপস্থিতিতে 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমরা অ্যালকেন তার উপর দিয়ে পরিচালনা করব তখন আমরা কি পাবো? অ্যালকিন পাবো। যেমন এটা দেখানো হয়েছে যে ইথেন থেকে কিভাবে ইথিন পেয়েছি, এভাবে। যেমন এখানে যেমন প্রোপেন থেকে কীভাবে প্রোপিন পাবো। প্রোপিন থেকে কিন্তু আমরা দুইটা যৌগ পাচ্ছি, যেমন মিথেন থেকে পাচ্ছি শুধু ইথেন থেকে পাচ্ছি ইথেন, যেহেতু দুইটা কার্বন, ইথেন থেকে পাচ্ছি ইথিন। কিন্তু প্রোপেন থেকে পাচ্ছি কি? প্রোপেন থেকে আমরা প্রোপিনও পাচ্ছি আবার ইথিনও পাচ্ছি। তো প্রোপেনকে 600 ডিগ্রি সেলসিয়াস প্রোপেনকে 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অবস্থায় যদি চালনা করি তাহলে আমরা একদিক দিয়ে কী পাচ্ছি? প্রোপিন 1, আর দিক দিয়ে পাচ্ছি ইথেন। দ্বিবন্ধন যেদিকে, ওদিক থেকে কিন্তু নাম্বারিং হয়, আমরা নামকরণ যখন পড়বো তখন আমরা এগুলো বুঝে যাব। যেমন এটাকে বলা হবে কি? প্রোপিন 1, আর এটা হচ্ছে ইথিন। তারপর আসি যে অ্যালকিন সমা অধিক সক্রিয় কেন, ব্যাখ্যা করো। যদি এমন টাইপের প্রশ্ন আসে, অ্যালকিন সমা অধিক সক্রিয় কোনো ব্যাখ্যা করো, এটা সম্পর্কে আমরা একটু নিচে গেলে আমরা একটু ডিটেলসে আলোচনা করতে পারবো। যেমন আচ্ছা, তার নিচ থেকে একটু বুঝাই যে অ্যালকিন সময় কেন অধিক সক্রিয়। যেমন কার্বন একক বন্ধনে, একক বন্ধনে আমরা জানি যে অ্যালকিনের মধ্যে কার্বন কী থাকে? দ্বিবন্ধন থাকে। তো কার্বন একক বন্ধনের তুলনায় কার্বন দ্বিবন্ধনের দূরত্ব কম কেন? সেম প্রশ্ন, ঠিক আছে। তাহলে দেখি যে কার্বন একক বন্ধনের তুলনায় বললো কি কার্বন দ্বিবন্ধনের দূরত্ব কি কম কেন। এখানে কার্বন একক বন্ধনের মধ্যে কী ধরনের, যেমন আমরা গত ক্লাসে পড়ে এসেছি যে হচ্ছে আমরা জানি যে অ্যালকেনের মধ্যে sp3 সংকরায়ন, অ্যালকিনের মধ্যে sp2 সংকরায়ন এবং অ্যালকাইনের মধ্যে কি হয়? sp সংকরায়ন হয়। তো এখানে S যদি P হয়, S চরিত্র হচ্ছে 1, P চরিত্র হচ্ছে 3। অ্যালকিনের মধ্যে S চরিত্র হচ্ছে 1, P চরিত্র হচ্ছে 2। অ্যালকাইনের মধ্যে যেহেতু SP হয়, এগুলো কিন্তু ফিক্সড। এখন আমরা প্রশ্ন আসে যে এখানে sp3 কেন হবে অ্যালকেনের মধ্যে? এটা ফিক্সড। এটা ধরে নাও যে ম্যাথ করার সময় যে আমরা বীজগণিতীয় সূত্রগুলো পড়ি এমন যে অ্যালকেনের মধ্যে সবসময় sp3, অ্যালকেনের মধ্যে হচ্ছে sp2 এবং অ্যালকাইনের মধ্যে sp সংকরায়ন হবে। অর্থাৎ এখানে S চরিত্র 1, P 3, এখানে sp হচ্ছে 1, 2, এখানে sp হচ্ছে 1, 1। তো হচ্ছে এখানে যদি 100% বিবেচনা করি তো S চরিত্র হবে যেহেতু 1, 3 ভাগের 1 ভাগ, তাহলে হচ্ছে S হবে 25%, P হবে 75, ঠিক আছে। এখানে যেহেতু 1, 2, তার মানে কি 2 ভাগে যদি 1 ভাগ হয়, S চরিত্র হবে 33.33% আর P চরিত্র হবে 66.67%। এখানে যেহেতু 1, 1, তাহলে S চরিত্র 50, P চরিত্র কি 50, ঠিক আছে। তো এখানে এই প্রশ্নটা আনসার হবে যে S এর মাত্রা যে যৌগের মধ্যে যত বেশি হবে, কার্বন হাইড্রোজেনের মধ্যে কার্বন ইলেকট্রনকে বেশি টানে, ফলে আকার আস্তে আস্তে ছোট হয়ে আসে, এই কারণে দূরত্ব আস্তে আস্তে কমে আসে, ঠিক আছে। S এর মাত্রা যত বেশি হবে, কার্বন ও হাইড্রোজেনের মধ্যে কার্বন ইলেকট্রনকে বেশি টানতে পারবে। তাহলে অর্থাৎ S এর মাত্রা যত বেশি হবে ওই যৌগের মধ্যেই কি থাকে? দূরত্বটা আস্তে আস্তে কমে আসে। তাহলে হচ্ছে S এর মাত্রা, এখন যে কার্বন একক বন্ধনের তুলনায় দ্বিবন্ধনের দূরত্ব, কারণ আমরা যদি ত্রিবন্ধন যদি বাদ দিয়ে এই দুটার মধ্যে যদি বিবেচনা করি তাহলে এই দুটার মধ্যে S এর চরিত্র কার বেশি? এখানে 25, এখানে 33। তাহলে যার দূরত্ব যার বেশি, S এর মান যার বেশি সেই কিন্তু কি দূরত্বটা কম হবে। তাহলে এর যেহেতু বেশি, একক বন্ধনের তুলনায় দ্বিবন্ধন কি
কম দূরত্বে অবস্থিত। আবার যদি আমরা যেমন অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে যদি বিবেচনা করি, তাহলে হচ্ছে এখানে অ্যাসিড চরিত্র কার বেশি। যদি বলে এখান থেকে কার দূরত্ব কম, তাহলে আমরা বলবো অ্যালকাইনের দূরত্ব কম। কারণ হচ্ছে অ্যালকিনের তুলনায় অ্যালকাইনের কি অ্যাস চরিত্র বেশি, অর্থাৎ অ্যাস চরিত্র যার বেশি, এর কারণ কি দূরত্ব কম হওয়ার কারণ হচ্ছে অ্যাস চরিত্র যার বেশি হবে, ওই যৌগের যে কার্বন হাইড্রোজেন বন্ড থাকবে তাদের মধ্যে কার্বন ইলেকট্রনকে বেশি টানের ফলে আকার আস্তে আস্তে কী হয়ে আসে, ছোট হয়ে আসে, এর ফলে দূরত্ব আস্তে আস্তে কমে আসে। তারপর আসি অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। কিভাবে আমরা অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা করব, যেমন তার একটা পরীক্ষার নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা। ব্রোমিন দ্রবক হচ্ছে নিষ্ক্রিয় দ্রবক। নিষ্ক্রিয় দ্রবক হিসেবে সবসময় ব্যবহৃত হয় কার্বন টেট্রাক্লোরাইড। নিষ্ক্রিয় দ্রবক অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত অ্যালকিনের মধ্যে লাল বর্ণের 5% ব্রোমিন দ্রবণ যোগ করলে যদি ব্রোমিনের লাল বর্ণ দ্রবীভূত হয়, অর্থাৎ নিষ্ক্রিয় দ্রবকের মধ্যে যদি মানে এইটাতে দ্রবীভূত আমরা অ্যালকিন দ্রবীভূত করব, তার মধ্যে যদি 5% ব্রোমিন দ্রবণ যোগ করি এবং যদি ওই যোগের মধ্যে ব্রোমিন দ্রবণের রং সাধারণত লাল, যদি লাল বর্ণটা দ্রবীভূত হয়ে যায় তাহলে আমরা ধরে নিতে পারবো যে যৌগটি অসম্পৃক্ত। যেমন অ্যালকিনের মধ্যে এবং সে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত, ঠিক আছে। এর টাইপের অ্যালকিনের মধ্যে যদি ব্রোমিনের লাল বর্ণ সহ ওকে দ্রবীভূত করি, তাহলে তার যদি লাল বর্ণটা বিক্রিয়া করার পর যে যৌগটা উৎপন্ন হবে তার যদি লাল বর্ণটা কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়, তাহলে আমরা ধরে নিতে পারবো যে এটা একটি অসম্পৃক্ত যৌগ। তাহলে এটা বিক্রিয়া করে কী তৈরি করতেছে না, যেহেতু ব্রোমিন দুইটা, তাহলে এখানে দুইটা কার্বনের মধ্যে যাবে, তাহলে 1,2 ডাইব্রোমো ইথেন। আমরা আশা করি নামকরণ আগের চ্যাপ্টারগুলো যখন পড়বো তখন আমরা পারবো 1,2, যেমন 1,2 অত কয়টা ব্রোমিন এখানে দুইটা না, সেজন্য 1,2 ডাইব্রোমো কথাটা আগে আসবে। ডাই আমরা জানি দুইটা হলে ডাইব্রোমো, কার্বন কয়টা, দুইটা, ডাইব্রোমো ইথেন, এবং এর এটা হচ্ছে কি বর্ণহীন। তাহলে আমরা ধরে নিতে পারবো যে এইটাই হচ্ছে মূলত অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। তারপর আরেকটা প্রক্রিয়া আছে, যেমন বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা ধারাও অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। বেয়ার পরীক্ষাটা কি, কক্ষ তাপমাত্রায় অ্যালকিনের মধ্যে ক্ষারীয় অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার বর্ণ হচ্ছে কি বেগুনি বর্ণের, কক্ষ তাপমাত্রায় অ্যালকিনের মধ্যে ক্ষারীয় অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা অ্যালকিন জারিত হয়ে গ্লাইকল তৈরি করে, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ অর্থাৎ অ্যালকিনের মধ্যে যখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করব তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ধারা এটা জারিত হবে, জারিত হয়ে কি তৈরি করবে, গ্লাইকল তৈরি করে, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বেগুনি বর্ণটা থাকে ওইটা দ্রবীভূত হয়ে যায়। গ্লাইকলের সংকেত হচ্ছে এমন, আর উৎপন্ন গ্লাইকলটাও কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়, অর্থাৎ CH2 প্রথম কার্বনের সাথে হয়ে সেকেন্ড কার্বনের সাথে, এটা হচ্ছে গ্লাইকলের সংকেত। এটা হচ্ছে কি গ্লাইকলের সাথে। ক নম্বর প্রশ্নগুলোর মধ্যে অনেক সময় আসে যে গ্লাইকলের সংকেত দেখাও, ঠিক আছে। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসে এতটুকু পর্যন্ত।